আমরা দেখলাম যে ভাইয়ের যে প্রকাশিত বই মুক্তিযুদ্ধ, উনি বাস্তব ভিত্তিক একজন লেখক। তিনি 50 দশকে যার জন্ম, অর্থাৎ মুক্তিযুদ্ধেরও প্রায় 13-14 বছর পূর্বে তার জন্ম। সেই তার দেখা মুক্তিযুদ্ধ নিয়ে এই লেখা মুক্তিযুদ্ধ বই। মহান মুক্তিযুদ্ধের কি ধরনের ইতিহাস আপনি এটাতে তুলে ধরেছেন এবং কতগুলো যুদ্ধ তুলে ধরা আপনার দ্বারা সম্ভব হয়েছে? এই বইটাতে যে আপনার লেখা, এটাতে বাস্তব ভিত্তিক চিত্র আপনি তুলে ধরছেন যতটুকু সম্ভব, পাঠকদের কাছ থেকে পেয়েছি। এটাতে কতগুলো যুদ্ধ আপনি তুলে ধরার মতো সক্ষমতা হয়েছে পারছেন? বাংলাদেশের 1971 জেলা ছিল 19টা। জি, আমি 19টা জেলার যুদ্ধকে আমি নিয়ে এসেছি। জি, 19টা জেলার মধ্যে সবচেয়ে বিখ্যাত 3টা যুদ্ধ বলতে যা বুঝি, ওইগুলো কিন্তু আসলে ছোটোখাটো যেগুলো, এগুলো কিন্তু সংঘাত বা সংঘর্ষ বা এগুলোকে কনফ্লিক্ট বলা যায়, বা এই মানে হিট অ্যান্ড রান। কিন্তু যুদ্ধ বলতে যেগুলো বোঝায় সেটা ছিল যেমন হিলি, ব্যাটল অফ হিলি, অর্থাৎ হিলি স্থলবন্দর যেটা। হ্যাঁ, তারপরে হচ্ছে ব্যাটল অফ শিরোমণি, শিরোমণি ট্যাঙ্ক ব্যাটল, খুলনার শিরোমণি, আর আছে গরিবপুর যুদ্ধ। এই 3টা হচ্ছে মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় যুদ্ধ। আরেকটা এই বইটার মধ্যে আমি আরেকটা অপারেশন নিয়ে এসেছি, সেটা হচ্ছে মানে এটা একটা মুক্তিযুদ্ধরা একটা নৌ অপারেশন করছে। সেই অপারেশনটা আমি নিয়ে এসেছি, সেটার নাম হচ্ছে অপারেশন জ্যাকপট। অপারেশন জ্যাকপটের উপরে কিন্তু জ্যাকপট হ্যাঁ, এটার উপরে কিন্তু একটা ছবি নির্মাণ শুরু হয়েছে। এখন জানি না ছবি নির্মাণটা কতদূর এবং সেটা ভবিষ্যৎ কী। এটাও একটা বিরাট অপারেশন। মানে মুক্তিযুদ্ধ 2 আগস্ট মানে পাকিস্তানের স্বাধীনতা দিবসে এটা তারিখটা ছিল, তারপরে একদিন পিছিয়ে গেছে, মানে 15ই আগস্ট। এখানে তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রত্যেকটা নৌবন্দরকে একই দিনে হিট করা হয়েছে। চট্টগ্রাম, তারপরে চাঁদপুর, তারপরে চালনা, তারপরে হচ্ছে খুলনা, সবগুলো নৌবন্দরে একই দিনে অ্যাটাক করা হয়েছে। এবং বলতে গেলে পাকিস্তান নৌবাহিনী প্রায় সেদিন ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়েছে। এবং তারা তো পরাজিত হয়েছে ওই দিনেই। না, এটা তো পরাজিত তো হয়েছে, তখন পরাজয়ের সূচনা হয়েছে। আনুষ্ঠানিকভাবে তো তারা আত্মসমর্পণ স্বাক্ষর করেছে 16 ডিসেম্বর। হ্যাঁ, 16 ডিসেম্বর, সেটা তো হলো পরবর্তী সময়। কিন্তু যে যুদ্ধটার কথা বললেন, যে চট্টগ্রামের যে যুদ্ধটা, ওরা তাদের আগস্টে তখন জয় পরাজয় নির্ধারিত হয় না, ওই স্থানে তো পরাজিতের ব্যাপারটা ছিল। গেরিলা যুদ্ধ, তারা তো রাতের অন্ধকারে আকস্মিক আক্রমণ করছে। এই আক্রমণ তো ঠেকানো সম্ভব ছিল। স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। আমাদের 14 জন এখানে নিহত হয়েছিল। এমন ধরনের, অর্থাৎ তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ করে ভারতের সীমান্তের ভিতরে প্রবেশ করে। আমাদের যে সৈনিকরা ছিল, অর্থাৎ মুক্তিযোদ্ধারা, সৈনিক বলতে যা তখন বুঝাইতো মুক্তিযোদ্ধারা ছিল, তারা সন্ধ্যার পরে এই ক্যাম্পের চতুর্দিকে এসে তারা অতর্কিতে আক্রমণ করে সেইখানে 160 জনের মতো এই 3রা নভেম্বরে তারা হত্যা করে ওই স্থানটা তারা আমাদের বিজয়ী হয় ওই স্থানে। এবং সেই স্থানে স্বাধীনতার একবার 16 ডিসেম্বর পর্যন্ত আর পাকিস্তানিরা দখলে নিতে পারে নাই। এই যুদ্ধে আমরা সবসময় মনে করি যুদ্ধ হিংসাত্মক, যুদ্ধ একটা শত্রুতা। কিন্তু কখনো কখনো দেখা যায় যদি বীরের কিন্তু কোনো শত্রু নেই। বীর যেই পক্ষেরই থাকুক না কেন, নিজের পক্ষ এবং প্রতিপক্ষ উভয় পক্ষের কাছে সমানভাবে সম্মানিত। এবং এটা 1971-এ 4 জনকে ভারতীয় সৈন্যরা গার্ড অফ অনার দিয়ে সমাহিত করেছে। তারা কিন্তু লাশের যদি অমর্যাদা করেন, তারা করছে, মানে মিলিটারি অনার দিচ্ছে, তাদেরকে সম্মানটা পেয়েছে, কারণ তারা বীর। যখন আমরা যুদ্ধকে যেভাবে যদি যুদ্ধক্ষেত্রে আমি দেখি যে
পাকিস্তানি হোক, প্রত্যেকের সামনে যদি আহত পাকিস্তানি সৈন্য করে দেয়, তাদেরকে আঘাত করে, তাদেরকে নিজেদের সৈন্যের মতো সমান মর্যাদায় চিকিৎসা করে, অর্থাৎ আহত সৈনিককে আঘাত করবে না। ধন্যবাদ আপনার কাছে। যুদ্ধের যে কলা কৌশল সম্পর্কে জানলাম, এই বিষয়টা নিয়ে খুব ভালো লাগলো যে সৈনিকদের যে একটা মর্যাদা আছে, যদি যুদ্ধ ক্ষেত্রে যে যদি কেউ নিহত হয়, সে নিহত হইল এবং পরাজিত হইল, এবং যদি কেউ আহত হয়, সে আহত সৈনিককে এবং পরবর্তী যারা তার বিদ্রোহে থাকে বা পরবর্তী যে তারা যে আঘাত করবে, এমন ধরনের কেউ আঘাত করে না। এটি তো অর্থাৎ তাকে সমমর্যাদা দিয়ে তারা যুদ্ধক্ষেত্র চালিয়ে যায়। ধন্যবাদ আপনাকে, অনেক ভালো লাগলো। তো যাক, আপনার পরবর্তী কি ধরনের আশা আকাঙ্ক্ষা আছে, কি ধরনের বই লিখবেন? আমি হিস্ট্রির মধ্যে আমি ঘোরাফেরা করতে চাই এটা। এবং 2024-কে আপনার কোন দৃষ্টিতে দেখেন? 2024 আমাদের জাতীয় জীবনে একটা মাইলফলক। আমরা আসলে কিন্তু এটাকে যে দ্বিতীয় স্বাধীনতা বলা হয়, এমনি বলা হয় না। এখন আমি যে কথা বলতেছি, এটা 2024-এর বিপ্লবের ফসল। আগে কিন্তু আমাকে হিসাব করে কথা বলতে হতো, কারণ তখন কিন্তু বাক্স কথায় যদি কোনো ব্যস্ত হতো, তাহলে কিন্তু মূল কথাটা হলো যে আমরা স্বাধীন ছিলাম, কিন্তু বাক স্বাধীনতা ছিল না। কোথায়ও জানি আমরা একটু পরাধীন ছিলাম। এই যে কোথায়ও পরাধীন ছিলাম, স্বাধীন রাষ্ট্রের এই স্বাধীনতাটা 2024-এ এনে দিলেন আমাদের এই বর্তমান প্রজন্ম। এর উপর আমরা এটা একটু দেখতে চাই। হ্যাঁ, আমাদের 2024-এ যে উত্থান বা বিপ্লব, সেই বিপ্লবের উপরে আমার 24-এর গণ অভ্যুত্থান। ধন্যবাদ সামাদ হোসেন খান সাহেবের এই যে 24-এর গণ অভ্যুত্থান নিয়েও তার একটি সুন্দর প্রকাশনা প্রকাশিত হয়েছে। আমার কাছে খুব ভালো লাগলো যে মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধ নিয়েও তিনি যেভাবে লিখেছেন, এবং এই 2024-কেও তিনি সেভাবে মূল্যায়ন করেছেন। এবং এই বইটি যারা পাঠক আছেন, আপনারা অবশ্যই এই বইটি আপনারা পড়বেন, এবং পড়লে দুইটা যুদ্ধ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবং এই বইগুলো কোথায় পাওয়া যায়? আমার বইগুলি পাওয়া যায় আফসার ব্রাদার্স। এই বইটা পাওয়া যায় আফসার ব্রাদার্সে পাওয়া যায়। তাহলে আমরা আফসার ব্রাদার্সের যে স্টলটা আছে, একটু আমরা নিয়ে আসি। কে বন্ধুরা দেখলেন এই ভাইয়ের যে বইগুলো, এই বইগুলো পাওয়া যায় এই আফসার ব্রাদার্সে। আপনারা মুক্তিযুদ্ধ এবং এই গণ অভ্যুত্থান 24-এর গণ অভ্যুত্থান নিয়ে যে লেখা বই, এই বইগুলো পাবেন। সামাদ হোসেন খান সাহেবের বইগুলো পাবেন এই আফসার ব্রাদার্সে। আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে।